গতিকার্যে শিক্ষার বদলে শ্রেণীকক্ষে সৃজনশীল শিক্ষার পরিবেশ তৈরি করা। বোঝা যাচ্ছে যে কিছু কিছু কাজ হচ্ছে এবং কিছু ভালো উদ্যোগ হচ্ছে। মূলত এই বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আজ থেকে মাত্র অতিথি বারবার আছেন বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তিনি জাতীয় সংসদ সদস্য। আমার ডানে বসা রয়েছেন আসিফ সালেহ, তিনি ব্যাক অ্যান্ড ব্যাক ইন্টারন্যাশনালের স্ট্র্যাটেজি কমিউনিকেশনস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের সিনিয়র ডিরেক্টর হিসেবে কাজ করছেন, এবং তারপরে রয়েছেন হাবিবুর রহমান, ঊর্ধ্বতন শিক্ষা উপদেষ্টা, সেভ দ্য চিলড্রেন। স্বাগত আপনাদের স্টুডিওতে। মিস্টার মিনিস্টার, আপনাকে শুরু করি যে প্রাথমিক শিক্ষা উপকরণের মাল্টিমিডিয়া সংস্করণ যেটি প্রকাশিত হলো এবং দেশের 63,000 বেশি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম করতে চায় সরকার, আপনারা বলছেন একটা বিশাল আয়োজন, মহাযজ্ঞ বলা যেতে পারে। তো কিভাবে এই সরকার এই উদ্যোগ বাস্তবায়ন করতে চায়? ধন্যবাদ। আজকে গ্রামীণ ফোন তৃতীয় মাত্রায় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই চমৎকার বিষয়টি আলোচনার বিষয়বস্তু হিসেবে নেওয়ার জন্য। গত 14 ফেব্রুয়ারি যেটি হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে শিক্ষার যে ডিজিটালাইজেশন করার, এটার একটা যুগান্তকারী কিন্তু আমরা পদযাত্রা শুরু করেছি। এবং এই যে 63,601টি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে আমরা ডিজিটাল ক্লাসরুম এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম করার যে ঘোষণা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, এটিও একটি যুগান্তকারী ঘোষণা। এবং এক্ষেত্রে আমি বলবো যে আইসিটি ডিভিশন এবং ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, আমরা যে সরকার এবং বেসরকারি উদ্যোগ যৌথভাবে একসাথে কাজ করলে যে কি চমৎকার কিছু অর্জন করা যায়, সেটি কিন্তু আবারও আরেকবার প্রমাণিত হলো। কারণ উন্নত দেশের, উন্নত বিশ্বের উন্নত শিক্ষা ব্যবস্থা, সেটা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু নিশ্চিত করাই কিন্তু এই মাল্টিমিডিয়া ডিজিটাল ইন্টারেক্টিভ কন্টেন্টের মূল উদ্দেশ্য ছিল। কারণ আমাদের এই মুহূর্তে যদি রাজধানীর যে বেসরকারি ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলোর যে শিক্ষার মান এবং শিক্ষকের যে মান, সেটার সাথে কিন্তু আমাদের গ্রামের যে একেবারে প্রত্যন্ত অঞ্চলের যে প্রাইমারি শিক্ষার যে গুণগত মান বা শিক্ষার মান, সেটা কিন্তু অনেক ফারাক রয়েছে। সেটাকে দূর করে যে বৈষম্য, শহর এবং গ্রামের শিক্ষার মানের যে বৈষম্য, সেটাকে দূর করা এবং শিক্ষাকে আনন্দময় করে গড়ে তোলা। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন সেই দিন 14 ফেব্রুয়ারি যে আমরা অনেক সময় কিন্তু শিক্ষার্থীদের বাবা মারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই। অনেক সময় বাবা মারা শিক্ষার্থীদের প্রতি, বাচ্চাদের প্রতি এমন প্রেশার দেওয়া হয় যে আমার ছেলে, আমার মেয়ে ক্লাসে ফার্স্ট হতে হবে। ফার্স্ট হতে না পারলে মনে হয় বাবা মারই বেশি লজ্জায় পড়ে যায়। ক্লাসে ফার্স্ট হতে হবে, খেলায় ফার্স্ট হতে হবে, জানতে হবে, মানে বাচ্চাদেরকে রোবট বানিয়ে ফেলার একটা প্রতিযোগিতায়, অসম প্রতিযোগিতায় আমাদের অনেক সময় অভিভাবকরা লিপ্ত হন। সেখান থেকে আমরা বেরিয়ে এসে চাই যে বাচ্চারা যেন শিক্ষার পরিবেশটা আনন্দময় হয়, শিক্ষার কন্টেন্ট গুলো যেন তাদের কাছে খুবই আনন্দদায়ক হয়। কারণ আমরা যে বইয়ের পাতা যেগুলো দেখি, সেগুলো যদি আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে, আমরা যদি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে যখন শিশুদের সামনে সেই কন্টেন্ট গুলোকে আনা হয়, তখন কিন্তু তাদের শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে তাদের আগ্রহ, মনোযোগ বৃদ্ধি পায় এবং তাদের কিন্তু বিশ্বকে জানার একটা আগ্রহ সৃষ্টি হয়। ফলে আমরা এই মাল্টিমিডিয়া ডিজিটাল ইন্টারেক্টিভ কন্টেন্ট গুলোর মধ্য দিয়ে এই 17টা বই ডিজিটাল ফর্মেটে এনে একদিকে ওয়েবসাইটে অ্যাভেলেবল করেছি, আর একদিকে হচ্ছে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে অর্থাৎ স্মার্টফোনে এটি দেখা যাবে, শোনা যাবে এবং যে কোনো জায়গা থেকে করা যাবে এবং এটি ফ্রি। এটি ডাউনলোড করতে কোনো পয়সা লাগবে না বা এটি কিনতে হবে না। আমরা সিডি করেছি, স্কুলগুলোতে বিতরণ করছি। আমাদের ইতিমধ্যে যে প্রায় 5,000 স্কুলে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করেছি এবং ব্র্যাক তারা নিজেরা কিছু করেছে, সেভ দ্য চিলড্রেন করেছে, সবাই মিলে আমরা একসাথে করছি। এবং আমাদের এই উদ্দেশ্য তখনই সফল হবে যখন দেশের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে আমরা মাল্টিমিডিয়া ডিজিটাল ইন্টারেক্টিভ কন্টেন্ট দেখার এবং জানার সুযোগটা আমরা আধুনিক ডিভাইস গুলো সেখানে বিতরণ করতে পারবো। এর বাইরে কিন্তু আমাদের চমৎকার যে বিষয় আছে যে কন্টেন্ট গুলোর মধ্যে কিন্তু শিক্ষকদের জন্য নির্দেশনা আছে, শুধু ছাত্রছাত্রী না। অর্থাৎ শিক্ষক এবং অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে কিভাবে শেখাবে সেটার একটা আধুনিক নির্দেশনা দেওয়া আছে। এবং এটার যে চাইল্ড একটা সাইকোলজি ব্যাপার আছে, যে বাচ্চাদের যে ওদের যে মনস্তাত্ত্বিক ব্যাপার, এটি কিন্তু আমরা খুব বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। সেখানে রঙের ব্যবহার, সেখানে কণ্ঠ এবং সেই পারিপার্শ্বিকতা, গ্রামের পরিবেশটা নিষেধ করা এবং তার যে মনস্তাত্ত্বিক শিক্ষণ প্রক্রিয়াটাকে যথাযথভাবে অ্যাপ্লাই করা, সেগুলো আমরা করেছি। এবং সেটি আমাদের ন্যাশনাল কারিকুলাম বোর্ড যেটা আছে তাদের অনুমোদন নিয়েছি। ফলে আমাদের ন্যাশনাল কারিকুলামের যেই সিলেবাস এবং কারিকুলাম আছে সেটাকে ফলো করে বিশ্বমানের গুণগত মান নিশ্চিত করে বাচ্চাদের জন্য গ্রহণযোগ্য করে, তাদের জন্য আনন্দময় করে এই কন্টেন্টটা তৈরি করা হয়েছে। কারণ ডিজিটাল বাংলাদেশ গড়তে গেলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মদেরকে
আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, যে তাদের বিকাশ করতে হবে। 63,000 স্কুল, প্রায় 2 কোটি ছাত্র, কতদিন লাগবে এই প্রকল্প? হ্যাঁ, এটা যদি আজকাল এখন অঙ্ক করে আপনি করতে বলেন তাহলে তো প্রায় 100 বছর লাগে। কিন্তু আমরা বলতে চাই যে ডিজিটাল বাংলাদেশে এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে আপনি যদি 7 বছর আগের কথা চিন্তা করেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু কোনো ডিজিটাল কন্টেন্ট ছিল না, ডিজিটাল ডিভাইস ছিল না। কিন্তু আজকে কিন্তু আমরা প্রায় 25,000-এর বেশি প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করেছি, 3,500-এর বেশি কম্পিউটার ল্যাব করেছি, আরো 2,000 করবো। ফলে আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী সেই দিন 14 ফেব্রুয়ারি উনি আহ্বান করেছেন যে সরকার তো বড় বড় প্রকল্প নেবেই, এর বাইরে কিছু ব্যক্তি উদ্যোক্তা যারা হয়তো ছোটবেলায় যে স্কুলে পড়াশোনা করেছেন, তারা হয়তো এখন ব্যক্তি জীবনে সফল হয়েছেন, তারাও যেন এগিয়ে আসেন এই ডিজিটাল ডিভাইস গুলো দিয়ে, তারা যেন এই ডিজিটাল ক্লাসরুম, ডিজিটাল যে শিক্ষা ব্যবস্থা সেখানে যেন কন্ট্রিবিউট করেন। ফলে আমি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেভাবে ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন তারা এগিয়ে এসছে, এরকম অনেক সামর্থ্যবান ব্যক্তি প্রতিষ্ঠান আছেন, প্রধানমন্ত্রী সরকারের সাথে সাথে তারা যদি এগিয়ে আসেন, আমরা আশা করছি যে 21 সালের মধ্যে অন্তত 50% শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ডিজিটাল ক্লাসরুম আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আরেকটা প্রশ্ন করে আমি মুখ্যমন্ত্রীদের কাছে আছি যে এমনিতে আমরা দেখি যে এখন বাচ্চাদেরও ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আকর্ষণটা অনেক বেশি, আবার একথা আমরা প্রায় শুনি যে আসলে পড়বার অভ্যাসটা কমে যাচ্ছে, বই পড়বার অভ্যাসটা। তো ছোটবেলা থেকে যদি আপনি ইলেকট্রনিক ডিভাইস করে দেন এবং তার শিক্ষার মাধ্যম হিসেবে এটি সে ব্যবহার করতে শেখে, তো বই পড়বার মানে মুদ্রিত বইয়ের প্রতি যে আকর্ষণ বা তার যে স্মেল, সেটি থেকে শিশুরা বঞ্চিত হবে কিনা? হ্যাঁ, এটার সাথে পক্ষে বিপক্ষে দুটোই মত আছে। একটা হচ্ছে যে আপনি আধুনিক প্রযুক্তিকে কখনোই এড়িয়ে চলতে পারবেন না। যখন প্রথম বিশ্বে টেলিভিশন আবিষ্কৃত হয় তখন মনে করা হয়েছিল যে নতুন প্রজন্ম টেলিভিশনে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু সেটা হয়নি। বাংলাদেশে এখন 97% টেলিভিশন পেনিট্রেশন, কিন্তু তারপরেও কিন্তু টেলিভিশনের আকর্ষণ হওয়ার ফলে কিন্তু নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যায়নি। ঠিক একইভাবে মোবাইল ফোন যখন আসলো তখন মনে হচ্ছিল যে সারাদিন রাত সবাই মোবাইল ফোনেই কথা বলবে। যখন ফেসবুক আসলো তখন মনে হলো যে ফেসবুক ধ্বংস করে দেবে, কিন্তু ফেসবুক কিন্তু এখন শিক্ষা গ্রহণের, পৃথিবীকে জানার একটা প্ল্যাটফর্মও তৈরি হয়েছে। ফলে পৃথিবীতে যখন যেটাই আবিষ্কার হয়েছে, সেটা এখন ডিনামাইট বলেন, অ্যাটমিক পাওয়ার বলেন, সবই ভালো মন্দ দুইটাই দিক আছে, ইন্টারনেট বলেন। ফলে আমরা বলবো যে ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল ডিভাইস এটা অবশ্যই আমাদের শিক্ষার আধুনিক উপকরণ হিসেবে নতুন প্রজন্ম গ্রহণ করবে, তবে পাশাপাশি আমাদের যে ট্র্যাডিশনাল বই সেটিও থাকবে। এর জন্যই আমরা কিন্তু বলছি প্রথমেই আমরা ট্যাবে যাচ্ছি না, আমরা প্রথম পর্যায়ে ডিজিটাল ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুমে যাচ্ছি। লেখার যে বই, কাগজের বই সেটিও থাকছে, কিন্তু শিক্ষণ প্রক্রিয়া, ক্লাসরুমের যে পাঠদান প্রক্রিয়া সেইটাতে আমরা ডিজিটাল কন্টেন্টটা বেশি ব্যবহার করতে চাই। আরো শুনবো আপনার কাছ থেকে। আফিফ সালে, আমরা জানি যে শিক্ষার সঙ্গে প্রযুক্তির সংযোগ ঘটাবার জন্য কম্পিউটার এডেড লার্নিং কার্যক্রম শুরু করতে হচ্ছে, আপনাদের অভিজ্ঞতা কিরকম? আমাদের অভিজ্ঞতা বাড়ছে। 2005 সালে আপনি যে প্রোগ্রামটার কথা বলে আমরা শুরু করেছিলাম, আমরাও এটা দেখছি যে এটা করে অ্যাকচুয়ালি আমাদের গোলটা কিন্তু শিক্ষার মান উন্নয়ন করা। প্রযুক্তিয়ায়ন হচ্ছে একটা যেটাকে বলে মিনস টু অ্যান এন্ড, এন্ড টু এন্ডটা হচ্ছে মান উন্নয়ন। তো সেই জায়গাতে যেরকম আমরা যদি বলি প্রযুক্তিয়ায়নের জন্য যে জিনিসগুলো দরকার, আমরা যদি চিন্তা করি যে ডিজিটাল বাংলাদেশ কথাই একটা বাড়ির মতো, বাড়ির মধ্যে কিন্তু ইটগুলো আস্তে আস্তে যাচ্ছে, তারপরে সে জায়গাতে পাইপগুলো বসছে, কলের থেকে পানি আসবে কিন্তু আরো পরে, কলের থেকে পানি আসা যা শুরু করছে এখন, এবং তারপরে যে মুহূর্তে পানি আসবে তারপরে নাগরিকরা আস্তে আস্তে সেই সুফলগুলো পাওয়া শুরু করবে। তো আমাদের প্রথমে 2005 সালে কাজটা শুরু করার উদ্দেশ্য ছিল যে আমাদের শেখা যে আসলে বাচ্চারা কিভাবে অ্যাডাপ্ট করে, শিক্ষকরা কিভাবে অ্যাডাপ্ট করে, এবং সেখান থেকে আমরা যাতে আরো ডিফারেন্ট টাইপস অফ মডেল আমরা যেতে পারি। এখন সেই সময় ইনফ্রাস্ট্রাকচারের একটা সমস্যা ছিল 2005 সালে, এখন সেই ইনফ্রাস্ট্রাকচারের অনেক উন্নতি হচ্ছে, আমাদের অনেক পথ যেতে হবে আরো, কিন্তু এখন আমরা দেখছি যে এখানে আরেকটু দ্রুত আমরা যেতে পারি। আমরা 2012 সালে প্রথমে আমরা সেকেন্ডারি স্কুলের কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করি, এবং আমরা অঙ্ক, ইংলিশ এবং বিজ্ঞান এই 3টা টপিকের যে পাঠ্যপুস্তকের যে কন্টেন্টগুলো সেগুলো আমরা প্রথমে ডিজিটাইজ করি, এবং ডিজিটাইজ করা মানে হচ্ছে মাল্টিমিডিয়ার মাধ্যমে, সেটা অডিও ভিজুয়াল, যেটা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বললেন। কিন্তু সেইখানে আমরা সেটাকে প্রথমে করে আমরা সেটাকে কিন্তু উন্মুক্ত করে দিই। আপনার যে প্রথমে প্রশ্ন ছিল যে এত 2 কোটি ছেলে মেয়ে কবে দেখবে, আমার মনে হয় যে এখানে ইনফ্রাস্ট্রাকচার যখন চলে যাবে মানুষের কাছে, যখন এই ইন্টারনেট সহজলভ্য হবে, সুলভে আসবে, এবং যখন এই সেবাগুলো পেতে শুরু করবে মানুষ, তখন এই যে ওয়েবসাইটে কন্টেন্ট আছে, তখন কিন্তু এই
2 কোটি মানুষের 2 কোটি ছেলেমেয়ের জন্য কিন্তু ওপেন হয়ে গেল, এবং যে মুহূর্তে সেগুলো কিনতে পারবে সে যে কোনো সময় এটা অ্যাক্সেস করতে পারবে। তো টেকনিক্যালি 2 কোটি ছেলেমেয়ের জন্য এখনই এই কন্টেন্ট গুলো অ্যাভেলেবল, কিন্তু আগামী দিনগুলোতে এই ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির উপর অনেক ডিপেন্ড করছে। তা আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আগামী 15 বছর এখন যে নতুন যে এসডিজি গোল চালু হয়েছে সেখানটাতে হচ্ছে যে শিক্ষার মান উন্নয়ন একটা বিশাল দিক, এবং এখানে কত কম খরচে আমরা আরো এই যে একটা বৈষম্য তৈরি হয়েছে, শহরের যারা বাচ্চা আছে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাচ্চা আছে, সেই বৈষম্যটাকে দূর করার জন্য প্রযুক্তি একটা মাধ্যম হতে পারে কিনা, এবং এখানে একটা টিচার্স কোয়ালিটির একটা ব্যাপার আছে, টিচার্স ট্রেনিং এর একটা ব্যাপার আছে, এবং আমরা ওই সমস্ত জায়গাতে আমরা প্রচুর আপনার জানি যে অনেক খরচ আছে, এবং সেখানে অনেক খরচ করার পরেও দেখা যাচ্ছে মান উন্নয়ন সম্ভব হচ্ছে না। তো সেই জায়গাতে যদি কিছুটা এই কন্টেন্টের মাধ্যমে এই শিক্ষাকে আমরা ছাত্র ছাত্রী কেন্দ্রিক আস্তে আস্তে করার দিকে যাই, যেখানে সেলফ লার্নিং এ তারা তার নিজস্ব গতিতে নিজের মতো করে তারা শিখবে জানবে, তাহলে কিন্তু কিছুটা ভারসাম্য আসবে। এখন আমরা অনেকটাই এই পেডাগজিতে আমরা অনেকটাই শিক্ষক কেন্দ্রিক, এবং এখানে শিক্ষক কেন্দ্রিক বলেই সেখানে একটু দুর্বলতা থাকলে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা একটা এর ফল পড়ছে। তো সেখানটাতে আমরা দেখছি যে প্রযুক্তির একটা রোল আছে। এখানে এই যে প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থা চালু করবার ক্ষেত্রে বা বাংলাদেশে প্রতিবন্ধকতা আর কি কি আছে বলে মনে করেন? সবচেয়ে প্রযুক্তি বান্ধবতা হচ্ছে প্রযুক্তি বান্ধবতার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখন ইনফ্রাস্ট্রাকচার, এবং সেই জায়গাতে আপনি এখনো কিন্তু ইন্টারনেট আমরা বলছি আগের থেকে অনেক সস্তা হয়েছে, দ্যাটস ট্রু, কিন্তু এখনো কিন্তু অনেকের ক্রয় ক্ষমতার বাইরে, কারণ কন্টেন্ট যত বাড়ছে তত কিন্তু অডিও ভিজুয়াল কন্টেন্টও অনেক বাড়ছে। সে কারণে এই 2GB বলি আমরা, এখন আমরা এই 2GB তে কিন্তু খুব একটা বেশি দিন চলে না। আমরা যত এই ভিডিও কন্টেন্ট পাঠানো শুরু করব তত কিন্তু এই ডিমান্ড ফর ব্যান্ডউইথ, যেটাকে বলে ব্যান্ডউইথের ডিমান্ড কিন্তু অনেক বাড়বে। তো সেই জায়গাতে দামগুলো কমে আসা দরকার, এবং সেই জায়গাতে যতটা সুলভে আসবে সহজে আসবে। এবং এখনো আছে যে অনেক জায়গাতে এখনো মানে ঢাকা এবং কিছু মেগাসিটি শহর ছাড়াও ইন্টারনেট অ্যাক্সেস আছে, কিন্তু হাই স্পিড অ্যাফোর্ডেবল ইন্টারনেট কিন্তু সবার আয়ত্তের মাঝে এখনো আসে নাই, এবং সেটা একটা বড় প্রতিবন্ধকতা। কারণ আমরা যদি অডিও ভিজুয়াল কন্টেন্ট দিতে চাই তাহলে আমাদের হাই স্পিড ইন্টারনেট লাগবে। এবং আমি একদিক দিয়ে সরকারকে অভিনন্দন জানাই যে যারা হাই স্পিড ইন্টারনেটের ডেফিনিশন দিয়েছে 1 মেগাবাইট, এটাকে চেঞ্জ করা হয়েছে, আগে ছিল এটা 250। তো সেই 1 মেগাবাইটে কিন্তু আস্তে আস্তে ওটাও বাড়াতে হবে আমাদের, পৃথিবী অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে ইনফ্রাস্ট্রাকচারে যেরকম প্রাইভেট সেক্টরের রোল আছে, গভর্নমেন্টের একটা বিশাল রোল আছে। যেটা বললাম যে পাইপ দেওয়া, এই জায়গাগুলোতে যদি গভর্নমেন্ট এগিয়ে আসে তাহলে এই যে কন্টেন্ট তৈরি করা, ইনোভেশন আনা, সেখানে প্রাইভেট সেক্টর এবং আমাদের মতো বেসরকারি সংগঠনগুলো কিন্তু অনেক এগিয়ে আসতে পারে। মিস্টার হাবিবুর রহমান, আপনি তো শিক্ষা নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে সেভ দ্য চিলড্রেনের সঙ্গে, আমার যদি ভুল হয় আপনি বিশ্ব ব্যাংকেও কাজ করছেন। আমি একটু আপনার কাছে জানতে চাইব যে এই মাল্টিমিডিয়া ক্লাসরুম বা এই যে কন্টেন্ট যেগুলো এখন ছাত্রদের হাতে যাচ্ছে, প্যারেন্টসের জন্য এটা কতটা কস্ট ইফেক্টিভ হবে এখন যে পদ্ধতিতে তারা লেখাপড়া করছে তার বাইরে? এটি একটু প্রশ্ন। দ্বিতীয়ত আমি আপনার কাছে একটু শুনতে চাইব যে আমাদের অনেক শিশুই কিন্তু দারিদ্র্যের কারণে এখনো স্কুলে যায় না, স্কুলমুখী হয় না, এবং অপুষ্টির কারণে পড়ালেখার প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলছে। বাবা মায়েরও অনেক ক্ষেত্রে আগ্রহ থাকে না, ঝরে পড়ে। তো এগুলো নানা গবেষণা থেকে আমরা দেখতে পাই। তো এই বিষয়গুলো আসলে সমাধান কিভাবে হবে, এবং এই বিষয়ের সমাধান না করে এই যে একটা বড় উত্তরণ, সেটি আসলে কতটা শেষ পর্যন্ত সাস্টেইনেবল হবে? যেখানটা আমি শুরু করতে চাই, আপনি যেটা আসিফকে যে প্রশ্নটা করেছিলেন যে এটা কিভাবে মানুষজন দেখছে এবং এটা তাদের জীবনের কাছে কতটুকু ব্যবহৃত হবে। প্রধানমন্ত্রী 12টার সময় 14 তারিখ এটি উদ্বোধন করেন। আজকে 2 ঘন্টা আগ পর্যন্ত এটা ডাউনলোড হয়েছে, কতজন ডাউনলোড করেছে এই তথ্যটা আপনাকে নিশ্চয়ই স্ট্রাইক করবে। 84,000 মানুষ এটা ডাউনলোড করেছে, এবং আমি এর মধ্যে যে প্যারেন্টস নাই সেটা আপনি বলতে পারেন। এটা দেখতে হবে দৃষ্টিভঙ্গিটা 2 রকম হবে। প্যারেন্টসরা এটাকে কিভাবে দেখছে? আমাদের প্রথম প্রজন্ম শিক্ষার্থী হলো 33%। তার মানে বাংলাদেশে বাকি যারা আছেন তারা কিন্তু সবাই প্রথম প্রজন্মের শিক্ষার্থী, তাদের বাড়িতে নেই। তার মানে এরা কিন্তু সবারই এক্সেস টু কম্পিউটার আছে, এবং তার জন্য প্রধানমন্ত্রীর একটি ঘোষণাই কিন্তু যথেষ্ট ছিল। 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন কিন্তু তারা যে কাজটি করেছেন সেটা কিন্তু একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন।
ওনারা শুধু ডিজিটাল বাংলাদেশ এই কথাটি ঘোষণা দিয়ে কিন্তু ক্ষান্ত হন নাই। ওনারা যেটা করেছেন সেটা হলো যে ওই সময়ে আপনার কম্পিউটার অ্যাক্সেসরিজের যে দাম সেটা কিন্তু ওনারা ওখান থেকে ট্যাক্স কে ওয়েভ করেছেন। এতে করা হয়েছে কি, তখন এই কম্পিউটারের যে দাম ছিল, এখন কম্পিউটারের যে দাম, এটা কিন্তু অ্যাক্সেসরিজের কম্পিউটার বাড়িয়ে দিয়েছে। এবং এটা ডেফিনেটলি এটা প্যারেন্টসদের একটা বড় ভূমিকা না থাকলে এটা হতো না। এখন আমরা এটা এই জন্য বলছি যে কস্ট এফেক্টিভটা ইনিশিয়ালি এই জাতীয় এফোর্টের ডেফিনেটলি এটা অনেক বেশি। আমরা একটা দরিদ্র দেশ, সেখানে এটা সম্ভব না আপাতত চিন্তা করলে। কিন্তু আমরা যদি এর লং টার্ম এফেক্ট দেখি, যে দীর্ঘমেয়াদী যদি এর যে ফলটা আমরা পাবো সেটা যদি মাথায় রাখি, তাহলে কিন্তু এই কস্ট মোটেও এটা হবে না। এখন যদি এটা 100 টাকা হয়, তাহলে এটার যে এফেক্ট পড়বে, এটা সুদূর প্রসারী 10 বছর পরে যে এই কস্ট দাঁড়াবে হলো আরো কমে যাবে। তার মানে এটা 10 টাকায় আসবে। এই যে কমে যাওয়া এবং দীর্ঘদিন ব্যবহারের পরে এবং অনেকে ব্যবহার করে এটা কমে যাবে, তখন এটা আমাদের সবার কাছে যাবে। যে কারণটা বলছিলেন, এই দারিদ্র এবং পুষ্টিহীনতায়, এটা তো আমাদের সাথে আছেই। তাই বলে কি আমরা উপরের দিকে যাব না? আগে দারিদ্র এবং এটাকে থামিয়ে এটা শেষ করে আমরা উপরের দিকে যাব। আমরা দুটোই সমতালে দেখব। দারিদ্রকে আমরা হটাতে চাই, পুষ্টিময় একটা শিশুকে দেখতে চাই, সেই সঙ্গে সে যে শিক্ষা পাচ্ছে সেই শিক্ষা যেন আন্তর্জাতিক মানের হয়। এবং শিক্ষাকে আন্তর্জাতিক মানে নিতে গেলেই ডিজিটালাইজেশনটা বা প্রযুক্তায়নটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখছি যে আরেকটা জিনিস আমি বলতে চাই যে শিক্ষার কাজটা কি, মানে শিক্ষা মানুষকে এডুকেট করে, মানে শিক্ষা মানুষকে শেখায়। কি শেখায়? তার দৈনন্দিন জীবন সম্বন্ধে, তার পারিবারিক বিষয় সম্বন্ধে এবং তার দায়িত্ববোধ বাড়ায়। 3টা জিনিস। একটা শিক্ষা মানুষকে কি করে একটা বাবা মা একটা নাগরিক হয়ে উঠবে, একটা ভালো বাবা মা হবে এবং কি করে সে একটা ভালো কর্মজীবী মানুষ হবে, এইটা তো শিক্ষা মানুষকে দেয়। এইটা যদি আমরা হয়, সেখানে আমার এসডিজি তে যে কথা বলছে, এসডিজি গোল 4 হলো এডুকেশন। সেখানে 3টা খুব কি ওয়ার্ড আছে। একটি বলছে যে ইটস এ এনশিওর ইনক্লুসিভ এডুকেশন, এনশিওর ইকুইটেবল প্রাইমারি কোয়ালিটি প্রাইমারি এডুকেশন, এবং আরেকটি কথা বলছে প্রমোট লাইফ লং লার্নিং। আপনি যেটা বললেন যে প্রপোর পিপলের প্রতি যেন আমরা এই কম্পিউটার তাদের কাছে যাবে না হয়তো আপাতত, যেহেতু আসিফ বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচারটা একটা বড় ব্যাপার। কিন্তু আপনি যদি খেয়াল করেন, আজ থেকে অন্তত 5 বছর আগে অনেকেই কিন্তু আমরা কথা বলছি ইলেকট্রিসিটি নিয়ে, যে বাংলাদেশের এই ইলেকট্রিসিটির অবস্থা কি। সেফটি চিলড্রেন কিন্তু সেখানে একটা বড় ধরনের কাজ করেছে মেহেরপুরে। ইলেকট্রিসিটি কোনো সমস্যা হয়নি। একটি স্কুলের এসএমসির মানুষজন এবং স্থানীয় জনগণ ওখানে একটি জেনারেটর বসিয়ে ফেলেছে। তার মানে কি, টাকাটা কিন্তু বড় ব্যাপার না, উদ্যোগটা বড় ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি মনে করি দারিদ্র যে কারণে দূর করা দরকার, একই কারণে প্রযুক্তিগত উন্নয়নের ব্যাপারটিও একই সাথে হওয়া উচিত। প্রযুক্তিও কিন্তু দারিদ্র নিরসনে কাজ করবে। আমাদের দেশে সেটা প্রধানমন্ত্রী তার প্রথম যে কথাটি ওই 14 তারিখে বলেছেন, সেটা তো পরিধানযোগ্য। এইখানে আপনার কথার সাথে উনি প্রথম কথাই বলছেন যে দারিদ্র নিরসনের জন্য আমি মনে করি যে শিক্ষাটা হলো বড় হাতিয়ার। এই শিক্ষাকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে হলো এই ডিজিটালাইজেশন বা প্রযুক্তায়ন, শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তায়নের ভূমিকা। সেফটি চিলড্রেন 2009 সালে এই কাজটি শুরু করে মেহেরপুরে, এবং সরকারের সাথে একসঙ্গে ডাইরেক্টর প্রাইমারি এডুকেশন এই বিষয়ে আমাদেরকে সহায়তা করেছে। এবং এই যে আমরা সরকারি স্কুলের ভিতরে একসাথে সরকার এবং এনজিও এবং স্থানীয় জনগণ মিলে যে একটি উদাহরণ তৈরি করেছি, এটা কিন্তু সম্ভব। এবং এটা আপনার অর্থটাকে কোনো, আমি মনে করি না যে অর্থ প্রধান বাধা। প্রধান বিষয় হলো আপনি কিভাবে কাজটি করবেন, কি করে জনগণকে সম্পৃক্ত করবেন, এবং শিশুদের যদি উপকারটা দেখানো যায় যে এই প্রযুক্তায়ন একটি শিশুকে কি পরিমাণে সহায়তা করছে। আমি পরে যদি হয় তাহলে আমরা গবেষণার কথা। আরেকটা প্রশ্ন, যে মানসম্পন্ন শিক্ষা কি শিশুরা পাচ্ছে বাংলাদেশের? আমি বলবো যে যে মানসম্মত শিক্ষা আমাদের শিশুরা পাচ্ছে, সব শিশুদের পাচ্ছে না তা না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনি যদি আমাদের কত ভাগ শিশু পাচ্ছে সেটি আবার প্রশ্ন, যে সব শিশু এটা একটি বিশদ গবেষণার বিষয়। যদি আপনি
প্রাইমারি স্কুলের রেজাল্ট দেখেন, তাহলে ডেফিনেটলি সেখানে আমরা বলবো যে প্রায় 0.5% ছেলে মেয়ে মানসম্মত শিক্ষা পাচ্ছে। কিন্তু একটি বড় বিষয় হলো মানসম্মত শিক্ষাকে আপনি কি করে সংজ্ঞায়িত করবেন, এই সংজ্ঞাটা দরকার আছে। একটি জাতীয়ভাবে অ্যাকসেপ্টেড একটি সংজ্ঞা না হলে আপনি কিন্তু ওকে মাপতে পারবেন না। তো সেই জন্য আপনি যেটাকে বলছেন মানসম্মত শিক্ষা, আমি হয়তো সেটাকে নাও বলতে পারি। মন্ত্রী মহোদয় আছেন এখানে, উনি হয়তো তার কাছে আর একটা স্ট্যান্ডার্ড আছে মানসম্মত শিক্ষা, আসিফ তারা একরকম বলবে। কিন্তু জাতীয়ভাবে কিন্তু আমরা কখনো একটি প্রমিত মান, মানে মানসম্মত শিক্ষা বলতে যে মানগুলো সেটি দরকার আছে, সেটির দরকার আছে আমাদের এই আলোচনার মধ্যে থেকে। বা হয়তো বা এই যে অংশীজন কাজ করছি আমরা, যারা সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ যে কাজটি করছে, আমরা একসঙ্গে মান ঠিক করতে পারি। এই মান যে একেবারে বিশ্বমানের হবে আমি সেটা মনে করি, কিন্তু ধাপে ধাপে আমরা বিশ্বমানের দিকে যেতে পারি। আপনি কিছু বলতে চান? আমার কাছে মানসম্মত শিক্ষার সংজ্ঞাটা হচ্ছে যে সেই শিক্ষার যে একটা প্রায়োগিক দিক আছে সেটা সে অ্যাপ্লাই করতে পারছে কিনা, এবং সেখানে তার একটা ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে কিনা, সে নিজের চিন্তা শক্তি বাড়ছে কিনা। কারণ এটা তো যেটা হাবিব ভাই বললেন যে আসলে এটা একটা বিনিয়োগ, একটা শিক্ষা হচ্ছে একটা বিনিয়োগ। এটা মাননীয় প্রধানমন্ত্রীও খুব পরিষ্কার করে সেদিন বলেছেন যে এটার জন্য বিনিয়োগ দরকার, এবং এটার উপরে, পিলারের উপরেই ভিত্তি করে একটা ছাত্রছাত্রী তাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। এবং সেই জায়গাতে প্রায়োগিক শিক্ষা আনার জন্য আমাদের এখন যেটাকে বলা হচ্ছে 21 শতকের স্কিল, 21st সেঞ্চুরি স্কিলস কিন্তু অনেক ডিফারেন্ট টাইপ অফ স্কিল। এখন যে ধরনের দেশ আমরা যাচ্ছি, আমরা এখন মধ্যমায়ের দেশের দিকে যাচ্ছি, আমাদের নিডস গুলা কিন্তু পাল্টে যাচ্ছে। এবং সেই কারণে আমি যেটা আপনার প্রথম যে প্রশ্নটা ছিল যে দারিদ্র যেটা আছে আমাদের, সেই সঙ্গে প্রযুক্তি, এটা কিন্তু একটা চয়েস না। আমার মনে হয় যে এই যে আমরা নতুন একটা মধ্যমায় বাংলাদেশের যে নতুন ধরনের সমস্যা, নতুন ধরনের, সেটার জন্য যে ধরনের স্কিল সেট দরকার, সেটার জন্যই এই প্রযুক্তির পিছনে ইনভেস্ট করা জরুরি। এবং সেই কারণেই সেটার মাধ্যমেই আমরা কিছুটা আশা করছি যে এই শিক্ষার মানেও একটা কনসিস্টেন্সি আসবে, এই ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো আসবে, অ্যানালিটিক্যাল স্কিল গুলো আসবে, এবং আমরাও তো কিছু প্রায়োগিক দিকে চিন্তা করবো। ধরেন এই ট্যাব নিয়ে যখন একটা ছেলে মেয়ে পড়বে, তার সঙ্গে অটোমেটিক কিন্তু তার প্রযুক্তি ব্যবহারের একটা স্কিল রপ্ত হয়ে যাচ্ছে, এবং সেইটা সে তার সারা জীবন ব্যবহার করবে। এবং আপনি সবাই জানি এই স্কিলটা এখন না থাকলে সে অচল আগামী বিশ্বের দিনগুলোতে। তো সেইভাবে এটা যে শিক্ষার কোয়ালিটি না, এটা বেশ কিছু সাইড এফেক্টও আছে। সে খেলার মাধ্যমে শিখছে, আনন্দের মাধ্যমে শিখছে, এবং তাতে কিন্তু তার লার্নিং আউটকামটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, যেটাকে বলে যে আসলে সে মুখস্থ করছে না, মুখস্থ থেকে বের হয়ে এসে সে আসলেই শিখছে কিনা, সেটা কিন্তু একটা হওয়ার একটা বিপুল সম্ভাবনা দেখা যায়। এখানে একটা বিষয় আছে, আপনি যেটা বলছেন যে এখন শহর আর গ্রামের বৈষম্য দূরীকরণের জন্য আমাদের এই কন্টেন্টটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় শহরবাদের বৈষম্য আছে, বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য আছে, শিক্ষার ভেতরেও বৈষম্য আছে, বিভিন্ন মুখী শিক্ষা আছে, এবং প্রযুক্তি ব্যবহারের দিকেও আমরা যদি দেখি সেখানেও কিন্তু দেশের সিংহভাগ শিশু কিশোর কিন্তু পিছিয়ে আছে। একটা বড় পরিবর্তন না হলে, জি, এই বড় পরিবর্তনের কিন্তু একটা প্রথম ধাপ হিসেবে আপনি এই মাল্টিমিডিয়া ইন্টারেক্টিভ কন্টেন্টটাকে দেখতে পারেন। কারণ বড় পরিবর্তন যদি আপনি ম্যাসিভ স্কেলে না হয়, তাহলে কিন্তু একটা ওই বৈষম্য কিন্তু আরো বাড়বে। ওনারা আরো ভালো বলতে পারবেন। এই বিষয়টা কিন্তু এটা নিয়ে বিতর্ক হয়েছিল যখন 2008 সালে যখন জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেন, তখন কিন্তু বলা হয়েছিল যে এই ডিজিটাল ডিভাইড আরো বাড়বে, ধনীরা এই ডিজিটালের সুফলটা পাবে, গ্রামের জনগোষ্ঠী পাবে না। কিন্তু আমরা সেটা প্রমাণ করেছি, জননেত্রী শেখ হাসিনা যে বটম আপ পলিসি নিয়েছিলেন, এই যে ডিজিটাল সেন্টারগুলো প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু আজকে গ্রামের সাধারণ মানুষ কিন্তু সরকারের সার্ভিসগুলো কিন্তু তারা ডোর স্টেপ সার্ভিস কিন্তু পাচ্ছে। তো একই কিন্তু ঘটনা ঘটতে যাচ্ছে এখানেও। প্রাইমারি এডুকেশন কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু 26,000 স্কুলকে সরকারিকরণ করেছেন। তার মানে শিক্ষকদেরকে উনি নিশ্চিত একটা জীবন উপহার দিয়েছেন, তারা আরো বেশি শিক্ষার দিকে মনোযোগী হতে পারছেন। দ্বিতীয়ত, আজকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, আপনি যদি স্কুলের বিল্ডিং গুলো দেখেন, নতুন ভাবে কিন্তু সাজানো হচ্ছে, বাচ্চাদের জন্য নতুন নতুন রাইড করা হচ্ছে। গ্রামের একটা স্কুলেও কিন্তু আপনি ছোট্ট একটা দুইটা রাইড দেওয়া হচ্ছে, দোলনা দেওয়া হচ্ছে, ব্যালেন্স টুল দেওয়া হচ্ছে, এগুলো দিয়ে কিন্তু তাদেরকে মানসিক বিকাশের জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা যেখানে ডিজিটাল ক্লাসরুম করব, যেখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম করব, সেটার ইনফ্রাস্ট্রাকচার, যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেটিও কিন্তু আমরা করছি। প্রতি বছরই হাজার হাজার স্কুল নতুন ক্লাসরুম নির্মাণ করা হচ্ছে।
এর বাইরে আরেকটি নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন প্রোগ্রামে পরে, যে আমরা কিন্তু আমাদের টেলিভিশন কিন্তু অনেক সস্তা এবং সব জায়গায় আছে, বাড়িতেও আছে। 97% টেলিভিশন পেনিট্রেশন বাংলাদেশে, অর্থাৎ প্রায় সব পরিবারেরই টেলিভিশন দেখার সুযোগ আছে। তার নিজের না থাকলেও সে পাড়া প্রতিবেশী বা দেখতে পারে। পেনিট্রেশনটা 97%। তো এই জায়গাতে আমরা প্রত্যেকটা স্কুলে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের পাশাপাশি আমাদের টেলিভিশনেও এই মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল কন্টেন্ট গুলো ক্লাস আকারে এটি প্রচার করার ব্যবস্থা উনি নিতে বলেছেন, যে 1 ঘন্টা বা 2 ঘন্টা যখন মানে স্কুল টাইম, সেই সময়ে একটা ইয়ার ক্যালেন্ডার করে, যে কিভাবে এডুকেশন ক্যালেন্ডার করে কিভাবে সেই পাঠগুলো টেলিভিশনে প্রচার করা যায়। ফলে আমরা ফেসবুকে আছি, ওয়েবসাইটে আছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কন্টেন্ট গুলো অ্যাভেলেবেল করা হচ্ছে। আপনি এখন 2 কোটি ফেসবুক ইউজার আছে, ফলে এখানে কিন্তু আপনি স্মার্টফোন কিন্তু প্রায় 3 কোটি মানুষের স্মার্টফোন আছে বাংলাদেশে। গত বছর 44 লাখ স্মার্টফোন ইম্পোর্ট হয়েছে, প্রায় 2.5 কোটি মোবাইল ফোন ইম্পোর্ট হয়েছে, আমাদের 13 কোটি মোবাইল ফোন সিম আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের জায়গায় যে একটা রেভলিউশন হয়েছে গত 7 বছরে, সেটা হচ্ছে যে মাত্র 26 লাখ ইন্টারনেট ইউজার ছিল 2007 সালে, মানে 8 সালে, অথচ এই 7 বছরের মধ্যে 5.5 কোটি ইন্টারনেট ইউজার কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এত দ্রুত ইন্টারনেটের ব্যবহার বাড়ছে, ফলে আমাদের এই কন্টেন্টটা, যেটি আসিফ ভাই বললেন, যে এই মুহূর্তেই 2 কোটি স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। বিষয়টা হচ্ছে যে স্মার্টফোন এখন 3000 টাকায় পাওয়া যায়, ফলে অ্যান্ড্রয়েড একটা স্মার্টফোন এটা কিন্তু অ্যাফোর্ড করা আমাদের আস্তে আস্তে কিন্তু এরকম গ্রামের জনগোষ্ঠীর মধ্যেও কিন্তু স্মার্টফোন ছড়িয়ে যাচ্ছে। ফলে আমরা যে কন্টেন্টটা তৈরি করেছি এটাকে কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি ইচ্ছা করলে কম্পিউটারে দেখতে পাচ্ছেন, ল্যাপটপ ডেস্কটপে দেখতে পাচ্ছেন, ট্যাবে দেখতে পাচ্ছেন, আবার একটা স্মার্টফোনেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ফলে এই কন্টেন্টটাকে সকল শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এই যে ঝরে পড়া শিশু, আপনি দেখবেন যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে যে এনরোলমেন্ট যে হার, সেটা কিন্তু আমরা 99% কিন্তু আমরা পৌঁছে গেছি। অর্থাৎ প্রাইমারিতে গমন উপযোগী ছেলেমেয়েরা 99% স্কুলে ভর্তি হচ্ছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা সাফল্য। এখন প্রশ্ন হচ্ছে যে তাদেরকে আমরা এসডিজি যে গোল, উন্নত মানের শিক্ষা, কোয়ালিটি এডুকেশন কিভাবে আমরা প্রোভাইড করব। কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে গেলে, দারিদ্র্য বিমোচন করতে গেলে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা ছাড়া আর দ্বিতীয় কিন্তু কোনো মাধ্যম নাই। আপনি যদি শহর গ্রামের বিভিন্নমুখী শিক্ষার মধ্যে বৈষম্য দূর করতে চান, শিক্ষকদের যদি আপনি স্কিল এনহ্যান্স করতে চান, তাহলে আপনার কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কন্টেন্ট তাদেরকে প্রোভাইড করতে হবে। সেই কাজটা আমরা প্রথমত করলাম। এর বাইরেও কিন্তু শিক্ষকদের ট্রেনিং এবং তাদেরকে যে ডিভাইস সরবরাহ করা, এগুলো কিন্তু চলতে আছে। আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারনেটের কানেক্টিভিটি, অর্থাৎ এই যে আমরা এই গত 7 বছরে উপজেলা পর্যন্ত আমরা ফাইবার অপটিক কেবল নিয়ে গেছি, 1000 ইউনিয়নে প্রায় পৌঁছে গেছে। এখন আমরা পুরো একটা নেটওয়ার্ক ডিজাইন করছি, পুরো বাংলাদেশের নেটওয়ার্ক ডায়াগ্রাম করা হয়েছে, এটা একটা জিআইএস ফরম্যাট নিয়েছি। ফলে আমরা পুরো এখন চিত্র দেখতে পাই যে বাংলাদেশে যেরকম রোড কানেক্টিভিটি আছে, যে কোথায় মহাসড়ক, কোথায় আন্তঃ উপজেলা সড়ক, কোথায় ইউনিয়ন সড়ক, ঠিক একইভাবে কিন্তু আমাদের মানে নেটওয়ার্ক একটা ডায়াগ্রাম আমরা মানে তৈরি করেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এই 63,601টি স্কুল কোথায় কোথায় আছে, তার নিকটবর্তী নেটওয়ার্কটা কত দূরে আছে, সেখান থেকে পুরো নেটওয়ার্কটা আমরা ডায়াগ্রাম আমরা ডিজাইন করতেছি। এই নেটওয়ার্ক ডিজাইনের মধ্য দিয়ে কোথাও আমরা 3G নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক দিয়ে আমরা ওয়্যারলেস মডেম দিয়ে কানেক্টেড হব, কোথাও আমরা ফাইবার অপটিক কেবল দিয়ে কানেক্টেড হব। ফলে এখন কিন্তু আর এত বেশি আমরা দূরে নাই, এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা হয়তো আগামী 5 বছরের মধ্যেই অর্ধেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ইন্টারনেট কানেক্টিভিটি আমরা দিয়ে দিতে পারবো। ইতিমধ্যেই আমরা 5000 স্কুল এবং কলেজে আমরা ফ্রি অফ কস্ট আগামী 6 মাসের জন্য একটি মানে পরীক্ষামূলক আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দিতে যাচ্ছি। শেখ রাসেল কম্পিউটার কাম ল্যাঙ্গুয়েজ ল্যাব নামে যে প্রজেক্ট আমরা আইসি ডিভিশন নিয়েছি, সেখানে আমরা পরীক্ষামূলকভাবে আমাদের আইসিটি অ্যাডভাইজার জনাব সজীব ওয়াজেদ জয় ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা 5000 স্কুলে আমরা পরীক্ষামূলকভাবে ফ্রি অফ কস্ট আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দেবো। এর ফলে আমরা দেখব যে সেখানকার শিক্ষার গুণগত মান বা শিক্ষণ প্রক্রিয়ায় কি ধরনের পরিবর্তন আসছে। এটা যদি আমরা সফল হতে পারি এবং সেই ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার ল্যাবগুলি যদি ইফেক্টিভ হয় এবং আমাদের এই ইন্টারনেটটা সুলভ মূল্যে, বিনামূল্যে আমরা দিয়ে যদি এটার ফল পাই, আমরা হয়তো 2-1 বছরের মধ্যেই এটাকে 2 গুণ 3 গুণ বা 100 গুণ বৃদ্ধি করে আমাদের সারা বাংলাদেশে এই মুহূর্তে প্রাইমারি,
সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি মিলে 1,70,000 শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরা প্রথমে চেষ্টা করছি প্রাইমারি 17টা বই করলাম, আবার আমরা হায়ার সেকেন্ডারি করব। এরপরে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা জায়গায় আমরা ডিভাইস গুলো দিয়ে দেওয়ার। ফলে যেটি আসিফ ভাই বললেন যে আমরা চেষ্টা করছি একদিক থেকে শিক্ষক এবং অভিভাবকদেরকে তৈরি করা, পাশাপাশি শিক্ষার্থীদেরকে সরাসরি একটা লার্নিং প্রসেসের মধ্যে নিয়ে আসা, যেন তারা নিজেরাই এই শিক্ষণ প্রক্রিয়ায় অংশ নিতে পারে এবং তাদের জানার যেটা শেখার যেটা শিখতে পারে। আরেকটি হচ্ছে যে এই মুহূর্তে বিশ্বের যেই চাহিদা, সেখানে কিন্তু প্রযুক্তির কোনো বিকল্প নেই। আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের 60 লাখ মানে তরুণ তরুণী তারা গার্মেন্টসে শ্রম দিচ্ছে। আপনার বিশ্বে 1 কোটি মানুষ বাইরে যে শ্রম দিচ্ছে, মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকায়। আগামী 5 বছরে 20 লাখ প্রোগ্রামারের দরকার হবে, কোডারের দরকার হবে ইউরোপ আমেরিকাতে। বাংলাদেশেও কয়েক লাখ প্রোগ্রামারের দরকার হবে। আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি শৈশব থেকেই তারা আধুনিক ডিভাইস, ডিজিটাল ডিভাইসগুলো পরিচালনার শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে বড় হয়, তাহলে একদিকে তারা বিশ্বমানের শিক্ষা পাবে, অপরদিকে তারা এই যে প্রযুক্তির যে চাহিদা, এই যে জনবল, এই যে আপনার কর্মী প্রয়োজন, সেটার জন্য কিন্তু তারা শৈশব থেকেই তারা আস্তে আস্তে তৈরি হতে পারবে। ফলে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন 14 ফেব্রুয়ারি যে আমরা বিজয়ী জাতি, আমাদের শিশুদেরকে আমরা সেই আত্মমর্যাদাশীল এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য আমরা সেই ফাউন্ডেশন থেকেই আমরা সেভাবে গড়ে তুলতে চাই। আপনি গবেষণার কথা বলতে চাইছেন? যেটা যে কারণে বলছি, এই যে আরবান এবং রুরাল যে এটাকে যে ডিভাইডের কথা, বৈষম্যের কথা যেটা আমরা বলছি, এটা কিন্তু থাকবে না যদি আমরা একটু দেখি। যে একটা স্ট্যাটিস্টিক শেয়ার করতে চাই, গত বছরে এডিপিতে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেটে যে টাকাটি খরচ হয়নি, সেই টাকার 30% লাগবে হলো আমাদের প্রতিটি স্কুলে যদি আমরা একটি ল্যাপটপ এবং একটি প্রজেক্টর দেই, যেটা হবে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার ফর আইসিটি এডুকেশন, মানে আইসিটি ইন এডুকেশন। এটা হলো, এই কথাটি আসলে এই তথ্যটি দিয়েছেন আমাদের রিজিনাল ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রাথ, যিনি সেভ দ্য চিলড্রেন রিজিনাল ডিরেক্টর কাজ করছেন, এবং উনি প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে এই কথাটি বলেছেন। তার মানে অর্থ কিন্তু কোনো সমস্যা না, সমস্যা হলো আমাদের মাইন্ডসেট, আমাদের যে মানসিক সংগঠন, সেটা কিন্তু অনেক বড় হতে হবে, অনেক উদার হতে হবে। আরেকটি বিষয় যেটা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এই যে ক্লাসরুমের মধ্যে আমরা যাচ্ছি, শুধু কিন্তু ক্লাসরুমের ভেতরে দেখলেই হবে না, মানসম্মত শিক্ষা কিন্তু ক্লাসরুমের বাইরে আসতে হবে। একজন শিক্ষা প্রশাসক কি করছেন, তিনি কি স্কুলে যাচ্ছেন, ঠিকমতো উনি স্কুলে কি পরিবীক্ষণ করছেন বা মনিটরিং করছেন? একজন শিক্ষক যে ক্লাস নিচ্ছেন, তিনি কি সঠিকভাবে ক্লাস নিচ্ছেন? তিনি কি তার লেসন প্ল্যানটি ঠিকমতো পড়ে দিয়ে কি ক্লাস নিচ্ছেন, নাকি এমনি করছেন? বা টয়লেট বা স্কুলে যে পানির ব্যবহার, সেটা সঠিক আছে কিনা, এসএমসি সঠিকভাবে কাজ করছে কিনা, এগুলোর জন্য এই তথ্যগত একটি ব্যবস্থাপনা দরকার, যেটা সেভ দ্য চিলড্রেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে এই কাজগুলো করছে। দুটো কাজ আমরা করছি, একটি হলো প্রাইমারি, যেটা অলরেডি এটা প্রিটেস্টেড হচ্ছে কালিয়াপুর নামে একটি উপজেলায়। সেখানে আমরা 222টি স্কুলে, মানে ওই উপজেলার সমস্ত স্কুলে এটা আমরা করছি। পাইলট মানে প্রাইমারি এডুকেশনের 3টা বিষয় আছে। একটি হলো এটা টিচারের তথ্য, স্টুডেন্টের তথ্য, এবং এখানে আছে হলো আপনার ইনফ্রাস্ট্রাকচার। তাহলে একটা স্কুলকে কোয়ালিটি সম্পন্ন সার্ভিস দিতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটি আছে কিনা, সেটা কিন্তু বড় ব্যাপার। সেই তথ্য যদি আমার কাছে থাকে, তাহলে কিন্তু ডেটা ফর ডিসিশন মেকিংটা কিন্তু সহজ হবে। এই ডেটাটা সংগ্রহ করার জন্য এই প্রাইমারির যে বিষয়গুলো থাকা দরকার, যেটা সেভ দ্য চিলড্রেন করছে সরকারের সাথে। 2 নম্বর যেটা আমি উল্লেখ করছিলাম, যে আরেকটি বিষয় আমরা করছি সেভ দ্য চিলড্রেন, সেটি হলো মনিটরিং সিস্টেম। সরকারের একটি এটা কিংবা ইন্সপেকশন সিস্টেম রয়েছে, সেটাকে স্ট্রেনথেনিং করা হচ্ছে। এটা যে সিস্টেমটা ছিল মোরলেস ম্যানুয়াল, হাতে লিখে করা হতো, প্রায় অনেকগুলো ফর্ম ফিল আপ করা হতো, সেটা এখন ওয়েব বেসড হচ্ছে, এবং এটাও 5টি উপজেলার হচ্ছে 3টি জেলার। এগুলো সেভ দ্য চিলড্রেন এবং ডিপি একসাথে কাজ করছে উইথ প্রাইমারি এন্ড মাস এডুকেশন অ্যান্ড মিনিস্ট্রি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি করবে। এটা স্কুল লেভেলে আপনাকে স্কুল লেভেলে মনিটরিংটা কিভাবে করা হচ্ছে, এবং এই তথ্য একটি এসএমসি থেকে শুরু করে, যদি এসএমসি অ্যাক্সেস টু দ্য কম্পিউটার থাকে, যেটা করা সম্ভব, থেকে টিচার থেকে শুরু করে মিনিস্টার পর্যন্ত সব ধাপে সবাই দেখতে পারবে যে
এই মনিটরিং ব্যাপারটা কি হচ্ছে, কোথায় কিভাবে হচ্ছে, এটা কিন্তু টোটাল সমস্ত তথ্য যা দরকার আপনার সেই তথ্যগুলো কিন্তু এর মধ্যে আছে। আমরা আশা করি আমরা PDP 4 এর ভিতরে ওর মধ্যে আমরা এইগুলো সব আমরা সেভ দি চিলড্রেন যে টেকনিক্যাল দিচ্ছে সেটার মাধ্যমে আমরা এটা করতে পারবো। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে যেটা আমরা মনে করি যে এটা হওয়া উচিত, সেটা হলো যে এই যে সরকার এবং NGO কাজ করছে এর সঙ্গে প্রাইভেট সেক্টরের সম্পৃক্ততা কি রকম সেইটা একটা আনা দরকার। তাহলে দেখা যাবে যে আমরা যেহেতু উই আর মুভিং টুয়ার্ডস একটা মধ্য ইনকামের দেশের দিকে যাচ্ছি, সেখানে যদি আমরা যাই তাহলে ট্রেডিশনাল ডোনাররা কিন্তু প্রায় এখান থেকে উইথড্র করে চলে যাবে এবং তারা কিন্তু অনেকটা হাত গুটিয়ে ফেলেছে। তাহলে আমরা কি করব? আমাদের কাজ হবে হলো NGO এবং সরকারের সহায়তা দরকারি, যে কি করে আমরা এই যে কর্পোরেট সেক্টরকে আমরা তাদের কাছ থেকে যে অর্থটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি, সেটা এই স্কুলের শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবং সেটা অনেক ক্ষেত্রে এটা হয়তো অনেকেই এগিয়ে আসছেন, কিন্তু আমার কথা হলো এটা একটু আরো পরিকল্পিতভাবে হওয়া উচিত এবং এই জন্য একটু তথ্য দরকার যে এই কর্পোরেট সেক্টর কি পরিমাণে তথ্য জেনারেট, তারা কত অর্থ এই দিতে পারেন অ্যাজ এ সোশ্যাল রেসপন্স, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আওতায়, সেটা দেখে সেইভাবে আমাদের একটু প্ল্যান করতে হবে পরিকল্পিতভাবে। সেটা সেই অর্থ সংগ্রহটার আবার এক ধরনের দক্ষতার ব্যাপার রয়েছে। না আমি এর সঙ্গে আপনি যেটি বলতে চাইছেন বলবেন, এর সঙ্গে ব্র্যাক এবং সেভ দ্য চিলড্রেন সরকারের সঙ্গে কেন এই ইনিশিয়েটিভে যুক্ত হলো এবং আসলে আপনারা পরিবর্তনটা আগামী দিনে কিভাবে ভিজুয়ালাইজ করেন? জি, প্রথমে আমি একটা বিষয় একটু হাবিব ভাই যেগুলো বলছেন সবগুলোর সাথে এগ্রি করছি, খালি একটা বিষয়ে সারা, সেটা হচ্ছে যে অর্থটাও ইম্পর্টেন্ট, অর্থের বরাদ্দটা ইম্পর্টেন্ট। কারণ আমি যদি সরকারি হিসাব মতো চিন্তা করি, আমাদের বাজেট বরাদ্দে আমরা কিন্তু শিক্ষার দিকে থেকে কমছে, সেটা কিন্তু একটা চিন্তার কথা। আমরা যদি সত্যি শিক্ষাকে বিনিয়োগ হিসেবে ধরি তাহলে যেখানে এটাকে বাড়ার কথা সেই জায়গাতে কিন্তু আমাদের যে টোটাল বাজেট যেরকম বাড়ছে সেই অনুপাতে পার্সেন্টেজটা শিক্ষায় কমে যাচ্ছে। আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান দিই, আমাদের 2007 সালেও এটা একটা সময় ছিল যে 15.6% টোটাল বাজেটে বরাদ্দ ছিল। এখন গত বছর গিয়ে এটা নেমেছে 10.7, 10.7% গিয়ে নেমেছে। কিন্তু যদি পিওর নাম্বার টার্মসে দেখেন তাহলে 2003 থেকে এটা কিন্তু 7 গুণ বেড়েছে। কিন্তু সেই সাথে সেটা দেখলে কিন্তু হবে না, কারণ আমাদের এক্স্যাক্টলি, কারণ আমাদের দেশের নিজস্ব সম্পদ যেরকম বাড়ছে সেরকম আমরা যদি এটাকে সত্যি গুরুত্ব না দেই তাহলে কিন্তু এই যে টিচার্স কোয়ালিটি বলেন, হাবিব ভাই যে মনিটরিং এর কথা বলছেন, যে এই শিক্ষা ব্যবস্থাটাকে যে গভর্নেন্সের যে ব্যাপারটা আছে সেটার দিকে নজর না দিলে কিন্তু আমরা কিন্তু ঠিক আগাতে পারবো না। যে জায়গাতে আছি সেই জায়গাতেই হয়ে যাব। আর আমার মনে হয় যে শিক্ষার একটা অন্যতম দিক হওয়া উচিত যে ছেলে মেয়েদের মধ্যে কনফিডেন্স তৈরি করা। এই যে যেটা মানে স্কিলসের কথা যেগুলো বলছিলাম, যে এন্টারপ্রেনিয়রশিপ স্কিলস, তারপরে কনফিডেন্স বিল্ডিং, এই জায়গাগুলোতে আমরা যদি নতুন বিনিয়োগ না করি এবং সেটার জন্য শিক্ষার বাজেটে বরাদ্দ বাড়াতে হবেই। তো এবং সেই সূত্রে আপনার পরবর্তী প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আলটিমেটলি এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কিন্তু সরকার ছাড়া পারবে না কেউই, কারণ এটা একটা দিস ইজ সামথিং যেটা সবাইকে এফেক্ট করে। এবং যদিও অনেক প্রাইভেট সেক্টর আসছে, কিন্তু আমরা যদি ওই বৈষম্যের কথাটা চিন্তা করি, এটা একটা বেসিক রাইট, এডুকেশনে একটা সবার কাছ থেকে এডুকেশন পাওয়া বেসিক রাইট। আমাদের ব্র্যাকের প্রাইমারি স্কুলগুলোতে এখন বর্তমানে 10 লক্ষ ছেলে মেয়ে আছে। ব্র্যাক আমরা অনেক বড় NGO মনে করি বাংলাদেশে, কিন্তু এই 10 লক্ষ ছেলে মেয়ে পড়িয়েও এটা কিন্তু মাত্র 6% অফ টোটাল বাংলাদেশ প্রাইমারি স্কুল অ্যাড্রেস করে। 93 to 90% কিন্তু সরকারি স্কুলে যাচ্ছে। তো তার মানে যদি আমরা সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে চাই, এই বৈষম্যগুলো কমাতে চাই, তাহলে আমাদেরকে সরকারের সাথে কাজ করতেই হবে। তো সেই কারণেই আমরা এগিয়ে এসেছি যে আমাদের অনেক সময় হয় যে যেটা হাবিব ভাই বললেন যে আসলে উদ্যোগের অভাব, উদ্যমের অভাব। তো সেই জায়গাতে যেহেতু উদ্যমটা এসছে এবং আমরা অনেক ক্ষেত্রে অনেক মডেল তৈরি করি ছোট ছোট আকারে, কিন্তু সেই মডেলের লার্নিং গুলা আমরা গভর্নমেন্টের সাথে শেয়ার করতে পারি না। কারণ কিন্তু আলটিমেটলি এই যে স্কেল আপের কথা যেটা বলা, এই ছোট ছোট পাইলট বলেন বা লার্নিং বলেন, এগুলো যদি আমরা যেগুলো সফল হয় সেগুলো যদি আমরা সাকসেসফুলি স্কেল আপ করতে চাই, সেখানে সরকার কি করতে হবে। তো সেই জায়গাতে সরকারকে যদি আমরা প্রথম থেকে ইনভলভ না করতে পারি মডেলগুলোতে, তাহলে কিন্তু সম্ভব হবে না। এই যে এই আজকের যে প্রজেক্টের কথা আমরা আলাপ করছি, এটা যদি আমরা সামগ্রিকভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, এটা তো কোনো
প্রাইভেট সেক্টর পারবে না, এটা তো কোনো নন প্রফিট অর্গানাইজেশন পারবে না। এটা আলটিমেটলি আমরা যদি সরকারি সিস্টেম লেভেলে এটা চেঞ্জগুলো না করতে পারি, এবং বিভিন্ন ক্ষেত্রে, শুধু শিক্ষা না, স্বাস্থ্য, অন্যান্য আপনার অতি দারিদ্র সব ক্ষেত্রেই যে সারা বাংলাদেশে যেরকম পরিবর্তন হচ্ছে, অনেক উদ্যোগ আসছে, অনেক উদ্যম আসছে, এবং সে এখন